হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এজএটএম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের প্রোগ্রামিং ভাষার কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল স্টেটমেন্ট আলোচনা করার আগে আমি তার পূর্ববর্তী কিছু অংশ নিয়ে আগে একটু আলোচনা করে নিই, তারপর আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে যাব। তো প্রথমে আসি আমরা স্টেটমেন্ট। আমরা স্টেটমেন্ট কাকে বলি? সি ভাষায় ব্যবহৃত প্রতিটি লাইনকে বলে স্টেটমেন্ট, যা একটা সেমিকোলন দিয়ে শেষ হয়। এই সেমিকোলন দিয়ে যদি আমি প্রতিটি লাইন লিখি, প্রত্যেকটা লাইনকে আমরা বলি স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট দুই ধরনের থাকে। তাহলে স্টেটমেন্ট দুই প্রকার। নাম্বার ওয়ান, সিম্পল স্টেটমেন্ট। নাম্বার টু, কম্পাউন্ড স্টেটমেন্ট। তাহলে সিম্পল স্টেটমেন্ট কাকে বলে? যে স্টেটমেন্ট সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ যার অধীনে কোনো স্টেটমেন্ট থাকে না, এককভাবেই পরিচিত, সেটাকে আমরা বলি সিম্পল স্টেটমেন্ট। আমরা কোনো এক্সপ্রেশন বা ফাংশন দ্বারা এই ধরনের স্টেটমেন্ট তৈরি করে থাকি। যেমন আমি তোমাদের একটা সিম্পল স্টেটমেন্টের উদাহরণ দেখাচ্ছি। আমি লিখলাম integer int a equal to 5, integer b equal to 7, integer s equal to a plus b plus c। এগুলো এক একটি স্টেটমেন্ট। এই যে সেমিকোলন দিয়ে শেষ হলো, প্রত্যেকটা এক একটা স্টেটমেন্ট। এবার আমি দিলাম printf। এখানে আমি লিখলাম সাম ইজ %d এবং এটি এস দিলাম। দেখো এখানে এগুলো এক্সপ্রেশন, আবার এটা হচ্ছে ফাংশন। তাহলে আমরা সিম্পল স্টেটমেন্ট দেখি কতগুলো এক্সপ্রেশন এবং ফাংশন নিয়ে গড়ে ওঠে। এই হলো সিম্পল স্টেটমেন্ট। এবার আসি কম্পাউন্ড স্টেটমেন্ট। আমরা যখন এরকম সিম্পল স্টেটমেন্টগুলো, অনেকগুলো সিম্পল স্টেটমেন্টকে একটা কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখে থাকি, তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড স্টেটমেন্ট। যেমন আমি কোনো একটা স্টেটমেন্টের অধীনে কার্লি ব্র্যাকেট শুরু করলাম, এখানে লিখলাম পাই ইকুয়াল টু 3.1416, সারকমফারেন্স অর্থাৎ পরিধি, পরিধি ইকুয়াল টু লিখলাম 2 ইন্টু পাই ইন্টু আর। আর মানে আমরা বুঝলাম রেডিয়াস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। তারপরে দিলাম এরিয়া, ক্ষেত্রফল। এরিয়া ইকুয়াল টু লিখলাম পাই ইন্টু আর ইন্টু আর, এবং কার্লি ব্র্যাকেটটা শেষ করে নিলাম। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে এই অংশটা কোন একটা স্টেটমেন্টের অধীনে। এইরকম গ্রুপ স্টেটমেন্টটাকে আমরা বলি কম্পাউন্ড স্টেটমেন্ট। এটাকে আমরা ব্লক স্টেটমেন্টও বলে থাকি, যেহেতু একটি ফাংশন ব্লকের মধ্যে এটি অবস্থিত। আচ্ছা, এই গেল আমাদের সিম্পল স্টেটমেন্ট, কম্পাউন্ড স্টেটমেন্ট। এখন আমরা জানবো ইনপুট আউটপুট স্টেটমেন্ট নিয়ে। ইনপুট আউটপুট স্টেটমেন্ট। তাহলে ইনপুট আউটপুট স্টেটমেন্টটা কি? এখানে আমরা দুটো বিষয় দেখছি, একটা ইনপুট আর একটা আউটপুট। তাহলে প্রথমে আমরা আলোচনা করি ইনপুট স্টেটমেন্টটা কি। ইনপুট স্টেটমেন্ট হলো যা দিয়ে আমি কোনো ভেরিয়েবলের মান মেমোরি পরিসরে পাঠাতে পারি, সেই ধরনের স্টেটমেন্টকে আমরা বলি ইনপুট স্টেটমেন্ট। যেমন আমরা স্ক্যানএফ, তারপরে গেটস, গ্যাচার,
এই ফাংশনগুলো দিয়ে আমরা মেমোরি পরিসরে কোনো ভেরিয়েবলের মান পাঠাই, তাই এগুলোকে আমরা বলি ইনপুট স্টেটমেন্ট। এবার আসে আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্টটা কি? আমরা যেই স্টেটমেন্ট দিয়ে মনিটরের পর্দায় আমার ফলাফলটা প্রদর্শন করি মনিটরের পর্দায়, সেটাকে আমরা বলি আউটপুট স্টেটমেন্ট। এরকম মনিটরের পর্দায় প্রদর্শনের জন্য আমরা ব্যবহার করি প্রিন্টএফ। এটা সর্বাধিক ব্যবহৃত একটি ফাংশন। তারপর হচ্ছে পুটস, তারপর হচ্ছে পুচার। এই ফাংশনগুলো দ্বারা আমরা মনিটরের পর্দায় কোনো ফলাফল প্রদর্শন করতে পারি, এই জন্য এগুলোকে আমরা বলি আউটপুট স্টেটমেন্ট। আর এগুলো দ্বারা আমরা মেমোরি পরিসরে কোনো ভেরিয়েবলের মানকে পাঠাতে পারি, তাই এগুলোকে আমরা বলি ইনপুট স্টেটমেন্ট। এবার আমরা আলোচনা করব কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল, তাহলে কন্ট্রোল স্টেটমেন্ট জিনিসটা কি? সি ভাষায় যে স্টেটমেন্ট দ্বারা আমরা কোনো স্বয়ংক্রিয় বা পর্যায়ক্রমিক কার্যক্রম সম্পাদন করতে পারি সেটিকে আমরা বলি কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে কন্ট্রোল স্টেটমেন্টের কাজ হচ্ছে সেটা স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় কাজ হবে এবং পর্যায়ক্রমিকভাবে হবে, এবং এটা কতগুলো শর্ত এর উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত, অর্থাৎ এখানে শর্ত সাপেক্ষ বিষয়টি থাকে। এটি কি বলি আমরা? কন্ট্রোল স্টেটমেন্ট। এই কন্ট্রোল স্টেটমেন্ট আবার তিন ভাগে বিভক্ত। তিন ধরনের আমরা কন্ট্রোল স্টেটমেন্ট দেখি। একটি হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল। আরেকটি হচ্ছে লুপ, আরেকটি হলো জাম্পিং, যা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। কন্ডিশনালের অধীনে আছে সিম্পল ইফ, ইফ এলস, তারপরে হলো এলস ইফ। এলস ইফকে আমরা নেস্টেড ইফও বলে থাকি। তারপরে হলো সুইচ। এবার লুপের অধীনে কি আছে? লুপের অধীনে আছে ফর, প্রথমটি হলো ফর, তারপরে হলো হোয়াইল, তারপর ডু হোয়াইল। এবার আসি জাম্পিং স্টেটমেন্ট। জাম্পিং এর মধ্যে কি আছে? প্রথমটি হচ্ছে কন্টিনিউ, তারপরে হলো ব্রেক, তারপর হলো গো টু। দেখো এখানে আমরা কতগুলো স্টেটমেন্টে সেমিকোলন ব্যবহার করেছি, কতগুলোতে করি নাই, এটাই নিয়ম। যেমন এইটিতে ইফ, ইফ এলস, এলস ইফ, সুইচ, এগুলোতে কোনো সেমিকোলন হবে না, স্টেটমেন্টের শেষে সেমিকোলন হয় না। আবার লুপের মধ্যে ফর এবং হোয়াইলে সেমিকোলন হয় না, কিন্তু ডু এর সাথে হোয়াইল থাকলে সেই হোয়াইলের শেষে সেমিকোলন হয়। আর জাম্পিং স্টেটমেন্টে কন্টিনিউ এবং ব্রেকের মধ্যে সেমিকোলন হয়, বাট গো টুতে কোনো সেমিকোলন হয় না। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাচ্ছি এখন, সেটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ইফ দ্বারা আমরা শর্ত সাপেক্ষে আমরা এমন একটা ফলাফল বের করব যেটাতে ট্রু হলে ফলাফল আসবে, বাট ফলস হলে ফলাফল আসবে না। এটা হচ্ছে ইফের শর্ত। আর ইফ এলসের ক্ষেত্রে শর্ত হচ্ছে দুটো দিক থাকবে, সত্য হলে একটা ফলাফল আর মিথ্যা হলে আরেকটি ফলাফল। আর এলস ইফের ক্ষেত্রে আমরা দুই বা ততোধিক স্টেটমেন্ট থেকে সঠিকটা নির্ণয় করব, সেটা হচ্ছে এলস ইফ। এই এলস ইফের আরেকটি নাম হচ্ছে নেস্টেড ইফ। লাস্ট ওয়ান হচ্ছে সুইচ স্টেটমেন্ট। আমরা এলস ইফে যখন দীর্ঘ স্টেটমেন্ট থেকে, অনেকগুলো স্টেটমেন্ট থেকে যখন একটি সঠিক স্টেটমেন্ট নির্ণয় করব, তখন এলস ইফের পরিবর্তে আমরা ব্যবহার করি
সুইচ স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা ইফ ব্লকের মধ্যে দেখতে পাচ্ছি এই তিনটা। তাহলে প্রথমে আমরা এই তিনটা জিনিস আলোচনা করে নেব, তারপরে সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা ইফ স্টেটমেন্ট। ইফ এটা দিয়ে আমরা শর্ত সাপেক্ষে ডেটা খুঁজি, সত্য হলে ফলাফল আসবে আর মিথ্যা হলে ফলাফল দেখাবে না। এটার সিনট্যাক্সটা আমরা একটু দেখি। এটার সিনট্যাক্সটা কি? এটার সিনট্যাক্স হচ্ছে ইফ কন্ডিশন দিলাম, এখানে সেমিকোলন হবে না, তাহলে আমার রেজাল্ট আসবে স্টেটমেন্ট। এই হচ্ছে আমার সেমিকোলন, এই হচ্ছে আমার এটা সিনট্যাক্স। এবার এটার ফ্লোচার্টটা কেমন হবে? তাহলে আমি তোমাদের একটি সমস্যার আলোকে আলোচনা করি। মনে করে আমাকে বলা হলো যে কোনো সংখ্যা ধনাত্মক কিনা তা নির্ণয়ের জন্য সি ভাষায় প্রোগ্রাম রচনা করো। তাহলে এটার ফ্লোচার্টটা কেমন হবে? ফ্লোচার্টটা হবে, প্রথমে আমি দিলাম স্টার্ট, স্টার্ট, START, স্টার্ট। আমি একটা ভেরিয়েবল নেব, ইনপুট দিয়ে আমি লিখলাম ইনপুট 1, মনে করো ভেরিয়েবলটি 1। আচ্ছা, এবার আমরা যে কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট ফ্লোচার্টে দেখাতে হলে আমরা এই ডিসিশন সাইনটি ব্যবহার করি। ডিসিশন সাইনে আমি দিলাম A>0। আমরা জানি পজিটিভকে বলতে 0 এর বেশিকে বোঝায়, আর নেগেটিভ বলতে 0 এর কমকে বোঝায়। সেক্ষেত্রে আমি এখানে বললাম ইয়েস, এটা কি সত্য? তাহলে এই ফলাফল প্রদর্শনের এই চিহ্নটি দিলাম, নাম্বার ইজ পজিটিভ। যেহেতু নো এর ক্ষেত্রে কোনো ফলাফল আসবে না, সেহেতু আমাদের কার্যক্রমটি শেষ হয়ে যাবে। এবং এখানে আমরা অ্যারো দিয়ে এই রিলেশন সাইনটা দিয়ে বাস নামিয়ে দিলাম, বাস এটা অ্যান্ড শেষ করে দিলাম। এই হচ্ছে আমাদের সিম্পল ইফের ফ্লোচার্ট কাঠামো এবং সিনট্যাক্স। এবার এটার উপরে আমি সি ভাষায় প্রোগ্রাম রচনা করব। তাহলে রচনা করছি সি ভাষায় প্রোগ্রাম #include stdio.h। এখানে আমি পরবর্তীতে conio.h দিতে পারি, না দিলে অসুবিধা নাই। আমরা কার্লি ব্র্যাকেট শুরু, আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম int a। তারপরে আমি এর মান নেওয়ার জন্য দিলাম printf enter a value। তারপর লিখলাম scanf, আমি ডেটা মেমোরি পরিসরে পাঠানোর জন্য এটা স্টেটমেন্টটা ব্যবহার করছি। %d, যেহেতু আমার a ভ্যালুটি হলো ইন্টিজার টাইপ, এটার ফরম্যাট স্পেসিফিকেশন %d, এটা আনলাম %a। এবার আমি এই সিনট্যাক্সটা লিখে দিচ্ছি। ইফ প্রথমে হচ্ছে কন্ডিশন হচ্ছে A>0, তাহলে ফলাফল আসবে স্টেটমেন্টটা printf। লিখলাম %d is positive। এবার আমি এটা শেষ করলাম, ব্যাস। এখন আমি এই প্রোগ্রামটি যদি রান করি, প্রথমে আমাকে মনিটর স্ক্রিনে দেখাবে এন্টার এ ভ্যালু, যেখানে আমি একটি ডিজিট প্রদান করলাম, মনে করি 7, তখন ফলাফল দেখাবে 7 ইজ এ পজিটিভ। কিন্তু যদি আমি 7 না দিয়ে -7 দিই, তাহলে কোনো ফলাফল দেখাবে না। এটাই হচ্ছে সিম্পল ইফ। এটা আমরা সাধারণত লুপ স্টেটমেন্টের মধ্যে কিছু ক্ষেত্রে ব্যবহার করি, আবার জাম্পিং স্টেটমেন্টেও এই ইফ স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি। শুধু ইফের অর্থাৎ সিম্পল ইফের ব্যবহার খুবই কম। এবার আমরা দেখব ইফের পরে হচ্ছে
ইফ এলস। ইফ এলস হচ্ছে এটাও শর্ত সাপেক্ষে, তবে এক্ষেত্রে সত্য হলে একটি ফলাফল দেবে আর মিথ্যা হলে আরেকটি ফলাফল দেবে। অর্থাৎ শর্তটা যদি সঠিক হয় একটি ফলাফল, শর্তটি যদি সঠিক না হয় তখন আরেকটি ফলাফল দেবে। এটাই হলো ইফ এলস। এটার সিনট্যাক্সটা কি? এটার সিনট্যাক্সটি হলো আমি দিলাম ইফ কন্ডিশন, স্টেটমেন্ট 1 else স্টেটমেন্ট আরেকটি ফলাফল দিবে। এটা হচ্ছে এটার সিনট্যাক্স। এবার আমরা এটার ফ্লো চার্টটি দেখে নিই। ওই বরাবরের মতোই কোনো সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয়ের জন্য একটা ফ্লো চার্ট করব। আগে করেছিলাম ধনাত্মক কিনা, আর এখন করছি ধনাত্মক কিংবা ঋণাত্মক। অর্থাৎ হ্যাঁ হলে ধনাত্মক হবে, না হলে ঋণাত্মক হবে, সে ধরনের একটা ফ্লো চার্ট করছি। লিখলাম স্টার্ট। এখানে দিলাম ইনপুট এ। এবার এখানে লিখলাম এ গ্রেটার দেন 0, ইয়েস, তাহলে এটা হবে পজিটিভ, POSITIV পজিটিভ। আর যদি নো হয় তখন আমাকে ফলাফল দেখাবে নেগেটিভ। এবার এই দুটো কাজকে আমরা এই রিলেশন দ্বারা সম্পর্কযুক্ত করে তারপর দিয়ে দেব অ্যান্ড। ব্যাস, আমার কাজটি শেষ হয়ে গেল। এবার আমরা এটিকে প্রোগ্রাম কোডিংয়ের মাধ্যমে দেখব। ইন্টিজার এ, এখানে ভেরিয়েবল একটি, ইনপুট নিলাম printf এন্টার এ ভ্যালু, scanf %d and a ampersand a। এখন এটির মতো করে শর্ত দিচ্ছি। প্রথমে ইফ, তারপর কন্ডিশন এ গ্রেটার দেন 0, তারপর স্টেটমেন্ট printf %d is পজিটিভ এ। এবার এলস, এটার মতো লিখলাম এলস স্টেটমেন্ট, লিখলাম printf %d is নেগেটিভ। ব্যাস, আমরা শেষ করে দিলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি? আমি যখন এটা রান করব তখন আমাকে মেসেজ দিবে এন্টার এ ভ্যালু, মনিটরের পর্দায় দেখাবে। তখন আমি এ ভেরিয়েবলের একটা মান দিলাম, মনে করি 7। তখন এখানে আসবে 7 0 এর চাইতে বড়, তখন আমাকে ফলাফল দেবে 7 ইজ পজিটিভ। আর যদি আমি 7 না দিয়ে -7 দিই তখন ইফ ব্লক থেকে পার হয়ে সেটা এলসে চলে আসবে। অর্থাৎ এটা আর কার্যকর হবে না, এটা কার্যকর হবে এবং এক্ষেত্রে বলবে -7 ইজ নেগেটিভ। তাহলে এই হলো আমাদের পজিটিভ নেগেটিভ নির্ণয়ের জন্য ইফ এলস স্টেটমেন্টের ব্যবহৃত একটি প্রোগ্রাম। এবার আমরা দেখব ইফ এলসের পরে এলস ইফ। এলস ইফটা কেমন? এলস ইফ এটিকে আমরা আবার নেস্টেড ইফও বলে থাকি। নেস্টেড ইফ হচ্ছে বা এলস ইফ হচ্ছে যদি আমার
স্টেটমেন্ট অনেকগুলো থাকে, সেখান থেকে সঠিকটি বাছাই করতে হয়, 2 বা 2 এর অধিক, তখন আমরা নেস্টেটিভ ব্যবহার করে থাকি। তাহলে এটার সিনট্যাক্সটা কি? এটার সিনট্যাক্সটি হলো আমি প্রথমে ইফ দিলাম বরাবরের মতোই, কন্ডিশন, এখানে কন্ডিশন 1 দেব, কারণ কন্ডিশন এখানে একাধিক থাকবে। আমি বললাম এই ক্ষেত্রে স্টেটমেন্ট 1 আসবে, সেমিকোলন। যখন এটা হবে না তখন আমি এলস ইফে যাব। এলস ইফের বাংলা নতুবা যদি, মানে এটা না হলে এটা, এটা না হলে আরেকটা, আরেকটা না হলে আরেকটা, শেষ তক আরেকটা। বললাম এলস ইফ, এখানে দিলাম কন্ডিশন 2 এবং এখানে লিখলাম স্টেটমেন্ট। এটাও হলো না, তখন আর কি হবে? এলস। তো এলসের মধ্যে কি লিখব? স্টেটমেন্ট 3। এভাবে করে আমাদের যদি তার চাইতে বেশি পরিমাণের স্টেটমেন্ট থাকে সেখান থেকে বাছাই করতে হয়, তাহলে এই এলস ইফটাই বাড়তে থাকবে, সর্বশেষ এলসটা আসবে। তাহলে আমরা এই সিনট্যাক্সটি বুঝলাম। এখন আমি ওই বরাবরের মতোই কোনো সংখ্যা ধনাত্মক কিংবা ঋণাত্মক তা নির্ণয় করব, তবে তার সাথে আরেকটা শর্ত জুড়ে দেব, সেটা হচ্ছে যদি 0 লিখি 0 লেখা আসতে হবে। তাহলে সেটার আর ফ্লোচার্টটা কেমন হবে? আগে ফ্লোচার্টটা দেখে নিই। লিখলাম স্টার্ট, ইনপুট দিলাম এ, প্রথম কন্ডিশন দিলাম এ গ্রেটার দেন 0, ইয়েস, তাহলে এটা পজিটিভ। আর যদি নো হয় তখন সে অন্য আরেকটা কন্ডিশনে যাবে, অর্থাৎ এই এলস ইফে যাবে। সেখানে বললাম এ ইকুয়াল 0 কিনা, যদি 0 হয় ইয়েস, তাহলে আমাকে ফলাফল দেবে 0। আর যদি 0 না হয় তাহলে আমাকে ফলাফল দিবে, এই এলসে চলে আসবে নেগেটিভ। আমি লিখলাম নেগেটিভ। তাহলে এখানে 3টা ফলাফল থেকে আমরা এখানে 3টা ফলাফল দেখতে পাচ্ছি, 3টা ফলাফল থেকে একটি ফলাফল হবে, তাই আমরা এই সবগুলোকে যুক্ত করে নিচ্ছি। এই রিলেশন সাইন দিয়ে যুক্ত করে নিলাম, ব্যাস শেষ করে দিলাম এন্ড। এবার আমরা এটার আলোকে কোডিংটা দেখব। এই কোডিংয়ে আমরা এতটুকু পর্যন্ত ঠিক রাখলাম, সবই ঠিক আছে। পরবর্তী আমার ইফ ব্লক পর্যন্ত শেষ। এবার এলস ইফ, আমি বললাম এলস ইফ নতুবা যদি, নতুবা যদি আমি কন্ডিশন দিলাম এ ইকুয়াল 0, তাহলে স্টেটমেন্ট লিখলাম, আউটপুট স্টেটমেন্ট পার্সেন্ট সাইন ডি ইজ 0। হ্যাঁ, এবার এলস যদি এটাও না হয় তাহলে কি হবে? এলস প্রিন্টএফ পার্সেন্ট সাইন ডি ইজ নেগেটিভ। এটা শেষ করে দিলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। তাহলে আমরা এলস ইফ দ্বারা বুঝতে পারলাম 2 বা ততোধিক কন্ডিশন থাকলে সেখান থেকে যদি আমি ফলাফল বের করতে চাই সেটা আমরা এলস ইফ দ্বারা করে থাকি। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম এলস ইফ সম্পর্কে। তো এখানে আমরা ফ্লোচার্ট দেখতে পাচ্ছি, কোডিং দেখতে পাচ্ছি। কোডিংয়ের এই অংশটি দ্বারা এটি ইন্ডিকেট করছে, আর এই অংশটি ইন্ডিকেট করছে এটিকে, আর এই অংশটি এটিকে ইন্ডিকেট করছে। এগুলো আমাদের এলস ইফ সম্পর্কে। এখন আমি বিভিন্ন ধরনের প্রশ্নভিত্তিক সমস্যাগুলো সমাধান দেখব পর্যায়ক্রমিক প্রক্রিয়ায়।
আমরা সমস্যাগুলো 3 প্রস্তে বিভক্ত করে দেখাবো: অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম রচনা। প্রথম যেটা আলোচনা করব সেটা হলো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। আগে আমরা বিষয়টা বুঝে নিই। আমাদের মনে করি দুটি সংখ্যা, একটা এ একটা বি। এ যদি বি এর বড় হয় তাহলে ফলাফল হবে এ, আর যদি না হয় ফলাফল হবে বি। তাহলে ইফ ব্লকে এটা আসবে, এলস ব্লকে এটা আসবে। তাহলে আমরা শুরু করে দিই। আমরা আগে ফ্লো চার্টটা তৈরি করে নিই, তারপরে অ্যালগরিদম, তারপরে কোডিং করব। ফ্লো চার্টে বললাম স্টার্ট। আমরা ভেরিয়েবল হিসেবে নিলাম এ কে এবং বি কে। ইনপুট এ বি। যেহেতু আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করব, আমরা আগেই বলেছি কন্ডিশনাল স্টেটমেন্ট এই ডিসিশন সাইন দ্বারা করা হয়। বললাম এ কি বি এর বড়? ইয়েস। যদি ইয়েস হয় তাহলে আমাদের বড় হবে প্রিন্ট এ, আর যদি এটি না হয়, নো, তাহলে হবে প্রিন্ট বি। এবার এই দুটি থেকে যেহেতু আমার একটি উত্তরে আসে, সেজন্য এই দুটোকে আমি রিলেশন দ্বারা যুক্ত করে এন্ডিং দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। ইয়েস হলে এ, নো হলে বি। এবার আমরা অ্যালগরিদমে যাচ্ছি। প্রথমে লিখলাম ধাপ 1, শুরু করি। এবার দিলাম ধাপ 2, দুটি সংখ্যা গ্রহণ করি। এবার ধাপ 3 লিখলাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বড়, যেটা এখানে বলা হচ্ছে। আমি প্রশ্ন করলাম প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বড়, প্রশ্ন করলাম। এবং আমাকে বলা হলো যদি আমি বলি হ্যাঁ, ফলাফল ছাপি। এ সংখ্যাটি বড়। আর যদি না হয়, এটা আমি ধাপ 4 লিখলাম না। না যদি হয় তাহলে ফলাফল হবে, ফলাফল ছাপি। বি সংখ্যাটি বড়। এবার ধাপ 5 এসে বললাম প্রোগ্রাম শেষ। এই হচ্ছে অ্যালগরিদম। এবার আমরা সি ভাষায় প্রোগ্রাম রচনাটা লিখব। হ্যাশ ইনক্লুড stdio.h, এখানে লিখলাম মেইন। ভেরিয়েবল হিসেবে নিলাম এ এবং বি কে। প্রিন্টএফ দিয়ে দুটি সংখ্যা আনার ব্যবস্থা করলাম। এন্টার 2 নাম্বার। স্ক্যানএফ দিয়ে লিখলাম %d দুইটা,
ampersand a ampersand b। এবার ইফ ব্লকে লিখলাম যদি a b এর বড় হয়, হ্যাঁ, তাহলে ফলাফল ছাপি printf larger number is %d a, else printf আবার ফলাফল ছাপি larger number is %d b। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। এইভাবে করে আমরা রচনা করব। এখন যদি আমাকে বলা হয় বড় সংখ্যা না ছোট সংখ্যা, দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়, জাস্ট এখানে আমি কিছু জিনিস পরিবর্তন করে দেব, ব্যাস হয়ে যাবে। আমি এটাকে গ্রেটার দেনের জায়গায় লেস দেন করে দেব, তাহলে ছোট সংখ্যা নির্ণয়ের হয়ে যাবে। তখন প্রিন্ট a b এভাবে। এবার এখানেও দুটি সংখ্যা গ্রহণ করে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বড়, বড়র জায়গায় আমি লিখে দেব ছোট, ব্যাস, আর কোনো পরিবর্তন নাই। ফলাফল ছাপিয়ে এই সংখ্যাটি ছোট। আবার এখানে না, ফলাফল ছাপি বি সংখ্যাটি ছোট, ব্যাস, এখানে এতটুকু শেষ। আর কোডিংয়ের ক্ষেত্রে তখন আমি কি করব, a less than b, তখন লার্জার না বলে a small number, small, ব্যাস, আর কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে আমাদের দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। এখন আমরা দেখব যদি এটা তিনটে সংখ্যা হয়, তিনটি সংখ্যা হলে তখন সেটা আর ইফ এলস দিয়ে হবে না, এটা করতে হবে এলস ইফ দিয়ে, অর্থাৎ নেস্টেড ইফ। তাহলে এখন আমরা দেখব তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। আমার শর্তটি হচ্ছে এই তিনটি সংখ্যা, মনে করি a b এবং c, a কি b এর বড়, তাহলে কিন্তু a বড় হচ্ছে না। আবার বলতে হবে c এরও বড়, তাহলে এটা বড়। আবার দ্বিতীয় শর্ত হচ্ছে b এর বড় এবং c এর বড়, তাহলে bটি বড়। আর যদি এই দুটি শর্তই না হয় তাহলে বড়কে c। এই কথাটা আমি এখানে বুঝাবো। তাহলে এটা আমরা কিভাবে করব? প্রথমে আমি বললাম a কি b এর বড়। এখন এটি যদি ইয়েস হয় তাহলে আমাকে দ্বিতীয় শর্তে যেতে হবে। দ্বিতীয় শর্তটি হচ্ছে a কি c এর বড়, ইয়েস। তাহলে আমার ছাপাতে হবে প্রিন্ট a। আচ্ছা, এখন এটা ইয়েস হলো না, এটা হলো নো। নো দ্বারা বুঝাই এটি বি এর চাইতে ছোট, যেহেতু এখানে বড় হচ্ছে ইয়েস, এভাবে গেল। আর যদি এটা নো হয় তাহলে বুঝে নিতে হবে বিটাই এর বড়। তাহলে আমার দ্বিতীয় শর্তটা কি ছিল? বিটা এরও বড় হতে হবে, সি এরও বড় হতে হবে। তাহলে এখানে আমরা নো এর কারণে বুঝতে পারছি বি এর বড়, তাহলে আর দরকার কি বি সি এর বড়। আমি এখানে বললাম বি কি সি এর বড়, ইয়েস। তাহলে ফলাফল ছাপি প্রিন্ট বি। এখন এটাও হলো না, এটাও হলো না, মানে এই দুটো শর্ত হলো না, তাহলে কোনটা হবে? সি হবে। সেটা আমরা এইভাবে করে বুঝাবো। এই বললাম এটাও না, এটাও না, তাহলে হ্যাঁ কোনটা হবে? হ্যাঁ হবে প্রিন্ট সি। তাহলে তিনটা আমি আউটপুট প্রক্রিয়া দেখতে পাচ্ছি। এই তিনটাকে আমরা এখন বরাবরের মতোই জয়েন করে দেব। এই তিনটা থেকে একটাই হবে উত্তর। এটা জয়েন বা রিলেশন দিয়ে যুক্ত করে এন্ডিং দেখিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়।
এবার আমরা দেখব কিভাবে সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করা যায়। প্রথমে আমি তিনটি ভেরিয়েবল নিলাম, এ, বি অ্যান্ড সি। আমি সেটা ইনপুট করার জন্য ব্যবস্থা করলাম, লিখলাম এন্টার 3 নাম্বার, সংক্ষেপে লিখলাম স্ক্যানএফ, %d দিলাম 3টা, $a, $b, $c। এবার আমি দিলাম ইফ, যদি এ কি এ বি এর বড়, এবং আমরা এখানে এইভাবে করে লেখার কোনো সুযোগ নাই, আমাদের লিখতে হবে এটা দেওয়ার পরে একটা এরকম সাইন দিতে হবে। এটাকে আমরা বলি লজিক্যাল অ্যান্ড। লজিক্যাল অ্যান্ড, এটার নাম কি? লজিক্যাল অ্যান্ড। এই লজিক্যাল অ্যান্ড দ্বারা যুক্ত করলাম এ গ্রেটার দেন সি। এখন আমি বললাম এটা যদি হয় তাহলে প্রিন্টএফ হবে লার্জেস্ট নাম্বার ইজ %d এ। এটা নাও হতে পারে, এই জন্য আমি বলছি এলসিফ। যেহেতু এখানে 2 এর অধিক শর্ত আছে এই জন্য এলসিফ আসবে। আমি এখানে বললাম বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। তাহলে আমি কি দেব? প্রিন্টএফ লার্জেস্ট নাম্বার ইজ %d বি। এটাও যদি না হয় এলস, তাহলে আমার এই দুটোই যদি না হয় তাহলে আমার ফলাফল আসবে লার্জেস্ট নাম্বার ইজ %d সি। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট দেখলাম, কোডিং দেখলাম। এবার আমরা অ্যালগরিদম করব। অ্যালগরিদমে জাস্ট কিছু জিনিস পরিবর্তন করে দেব। যেমন এখানে লিখলাম 3টি সংখ্যা গ্রহণ করি। এখানে লিখলাম প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, সংখ্যা, তৃতীয় সংখ্যা অপেক্ষা বড়, প্রশ্ন করা হলো। হ্যাঁ, ফলাফল ছাপি প্রথম সংখ্যাটি বড়। না, না যদি হয় তখন আমাকে বলতে হবে কি? দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা বলতে হবে না, যেহেতু প্রথম সংখ্যাটা না এর কারণে চলে আসলো। না, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা বড়। হ্যাঁ, তাহলে লিখব ফলাফল ছাপি দ্বিতীয় সংখ্যাটি বড়। না, এবার ধাপ 5-এ আসলাম। না, না হলে ফলাফল ছাপি তৃতীয় সংখ্যাটি বড়। এবং সর্বশেষ ধাপ 6-এ গিয়ে লিখলাম প্রোগ্রাম শেষ। এভাবে আমরা শেষ করলাম। তাহলে আমরা বুঝতে পারছি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য অ্যালগরিদম কীরকম হবে, ফ্লোচার্ট কীরকম হবে, এবং সি ভাষায় প্রোগ্রাম রচনা কীরকম হবে। আমরা 3টে ধারণা নিলাম। এখন আমাকে বলা হলো 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়। তখন আমরা এখানে সামান্য পরিবর্তন করে দেব। তো 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় বললে আমরা এটাকে গ্রেটার দেনকে লেস দেন করে দিলাম, এটাকেও লেস দেন করে দিলাম, আর কোনো পরিবর্তন, এখানেও লেস দেন করে দিলাম। ব্যাস হয়ে গেল। আর এখানে আমরা অ্যালগরিদমে কি করব?
প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা অপেক্ষা ছোট? হ্যাঁ, ফলাফল ছাপি প্রথম সংখ্যাটি ছোট। এবার বলল না, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা ছোট। তখন আমি বললাম ফলাফল ছাপি দ্বিতীয় সংখ্যাটি ছোট। না, ফলাফল ছাপি তৃতীয় সংখ্যাটি ছোট। ব্যাস, এই গেল অ্যালগরিদম। অ্যালগরিদমের পরে এখন আমরা দেখব সি ভাষায় প্রোগ্রাম রচনা। আমরা এখানে কি পরিবর্তন করব? এখানে জাস্ট গ্রেটার দেনের জায়গায় লেস দেন করে দেব। এই গ্রেটার দেনের জায়গায় লেস দেন করে দেব। আর লার্জেস্টের জায়গায় লিখব স্মলেস্ট। এখানেও তাই, স্মলেস্ট। এখানেও ঠিক তাই, স্মলেস্ট। ব্যাস, হয়ে গেল। এইভাবে করে আমরা তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে আমরা দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, ছোট সংখ্যা নির্ণয় এবং তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয় দেখলাম। এখন আমরা দেখব লিপ ইয়ার, অর্থাৎ কিভাবে লিপ ইয়ার নির্ণয় করা হয়। আগে আমরা বুঝে নিই লিপ ইয়ার বিষয়টি কি। বাংলায় বলি আমরা অধিবর্ষ। অধিবর্ষ হলো যে বছর ফেব্রুয়ারি মাস 28-এ না হয়ে 29-এ হয়, সেই বছরকে আমরা বলি লিপ ইয়ার। তো কেন 28 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি হয়? আমরা জানি এক বছর সমান 365 দিন 6 ঘন্টা। সে 6 ঘন্টাকে আমরা 4 দিয়ে গুণ করলে 24 ঘন্টা হয়। এই 24 ঘন্টায় একদিন হয়। এই 365-র সাথে একদিন যোগ করলে 366 দিন হয়। অর্থাৎ 366 দিনের ওই বছরটি হলো লিপ ইয়ার। এবং এটিকে সমন্বয় করা হয় ফেব্রুয়ারি মাসের 28 তারিখকে 29 তারিখ করার মাধ্যমে। অর্থাৎ প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। এটা হচ্ছে আমাদের সাধারণ প্রক্রিয়া। এবার এই এক বছর আমরা এখানে দেখলাম, এক বছর সমান 365 দিন 6 ঘন্টা। এটা ছিল জুলিয়াস সিজারের সিজারিয়ান ক্যালেন্ডার অনুসারে। পরবর্তী পর্যায়ে পোপ গ্রিগরিও এসে বললেন এক বছর সমান 365 দিন 6 ঘন্টা, এটি সঠিক নয়। তিনি বললেন এক বছর সমান হলো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। সে বলছে আমরা একটা মারাত্মক ভুল করছি। প্রতি বছরে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ সময় বেশি গণনা করছি। কত বেশি? 11 মিনিট 13 সেকেন্ড। এখন এক্ষেত্রে আমার কি করা যায়? তখন তিনি আমাদেরকে একটা সূত্র দিলেন কিভাবে এটিকে সমন্বয় করা যাবে। তিনি বললেন যে আমরা প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হবে, সেটিকে আমরা সঠিক রাখব। সেটিকে বোঝানোর জন্য সূত্র দেওয়া হলো y মডুলাস 4 লজিক্যাল ইকুয়াল 0। এর মানে প্রতি 4 বছর লিপ ইয়ার হবে। এটা সম্পর্কে ধারণা আমরা একটু পরে পাব। এটাকে আমরা বলি মোড বা মডুলাস, মানে ভাগশেষ। ভাগশেষ। আর এটাকে বলি আমরা লজিক্যাল ইকুয়াল বা ডবল ইকুয়াল। বা ইকুয়াল টু। এই তিনটি নামে আমরা এটাকে চিনি। তো এটা কেন আমরা লিখলাম আমরা একটু পরে বুঝবো। আপাতত আমরা বুঝে নিলাম এই সূত্রটি দ্বারা বোঝাচ্ছে
যে প্রতি 4 বছর লিপ ইয়ার হবে। তারপরে এই সমন্বয় করার জন্য তিনি বললেন এভাবে প্রতি 4 বছর লিপ ইয়ার হতে হতে যখন প্রতি 100 বছর হবে, 100 বছর পূর্ণ হবে, তখন কিন্তু লিপ ইয়ার হবে না। সেটাকে এভাবে করে নট ইকুয়াল দ্বারা বোঝানো হলো। অর্থাৎ এখানে আমরা অ্যান্ড জুড়ে দিলাম, মানে এটা এভাবে করে 100 পর্যন্ত লিপ ইয়ার এভাবে করে গণনা করা হবে। এভাবে করতে করতে 100, 200, 300 এগুলোকে আর হিসাব করা হবে না। আবার 400তে গিয়ে সেটিকে আমরা আবার লিপ ইয়ার হিসেবে হিসাব করব, না হলে আমাদের সময়ে আবার ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা দুটো শর্ত পেলাম, একটা হচ্ছে প্রতি 4 বছর লিপ ইয়ার হবে এবং প্রতি 100 বছর লিপ ইয়ার হবে না, আবার প্রতি 400 বছর লিপ ইয়ার হবে। তাহলে 400, 800, 1200, 1600, 2000, 2400 এগুলো সবই লিপ ইয়ার হবে। কিন্তু 100, 200, 300, 400 বাদ দিয়ে 500, 600, 700 এভাবে করে এগুলো লিপ ইয়ার হবে না। যুক্তভাবে তিনি এটা বললেন, আবার আলাদাভাবে এটা বললেন। এটার মানে হচ্ছে এটা অথবা, এটাকে আমরা বলি অর, অর্থাৎ লজিক্যাল অর। এই দুটো বার চিহ্ন দ্বারা। আচ্ছা, এবার এই শর্তটা দিলেন। কম্পিউটারে আমরা কিছু জিনিস বিপরীত প্রক্রিয়া অনুসরণ করে থাকি। এখানে যদিও বা আমি তোমাদের এভাবে দেখাচ্ছি, কিন্তু আমার কার্য প্রক্রিয়া হবে এই ঊর্ধ্বগামী। অর্থাৎ আগে হিসাব করব এটা, তারপর এটি, তারপর এটি। তাহলে আমরা এই পুরো বিষয়টা এখন অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রামের মাধ্যমে দেখব। অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রামিং, সি প্রোগ্রাম কোডিং। প্রথমে আমরা ফ্লোচার্টটা দেখে নিই। ফ্লোচার্টে আমি লিখলাম স্টার্ট, মানে শুরু করি। আমি লিপ ইয়ারের জন্য নাম প্রদান করলাম ওয়াই, ইনপুট ওয়াই। তারপর আমি শর্ত দিলাম, শর্তটি হচ্ছে ওয়াই মডুলাস 400 লজিক্যাল ইকুয়াল 0। যদি এটা হ্যাঁ হয়, ইয়েস, তাহলে আনডাউটলি এটা লিপ ইয়ার, লিপ ইয়ার। কিন্তু যদি এটি সঠিক না হয়, নো হয়, তখন আমাকে আরেকটা শর্তে যেতে হবে। শর্তটা একটু বড়, তাই আমি ডিসিশন সাইনটা একটু বড় করে দিলাম। ওয়াই মডুলাস 100 নট ইকুয়াল 0 অ্যান্ড ওয়াই মডুলাস 4 লজিক্যাল ইকুয়াল 0। এটা যদি হ্যাঁ হয়, তাহলে এটা লিপ ইয়ার হবে। আবার এটাও যদি না হয়, তাহলে তার লিপ ইয়ার প্রশ্নই ওঠে না। আমি দিলাম প্রিন্ট অথবা শুধু লিপ ইয়ার, নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। এবার এটাকে এবং এটাকে যুক্ত করে দিলাম। ব্যাস হয়ে গেল আমার লিপ ইয়ার নির্ণয়ের ফ্লোচার্ট। এবার আমরা দেখব এই ফ্লোচার্টটির কম্পিউটার কোডিং। আমরা বরাবরের মতো লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h। মেইন বা ভয়েড মেইন সব লেখা যায়। এটা অবশ্যই ইন্টিজার ভ্যালু হবে, কারণ বছর কখনো ভগ্নাংশ মান হয় না। কখনো আমরা শুনি নেই যে এইভাবে বলতে 2015.33, এটা হয় না। তাহলে এটা কখনো ফ্লোটিং পয়েন্ট হবে না, এটা সবসময় ইন্টিজার টাইপ হবে। ওয়াই নাম দিলাম। এবার আমি দিলাম প্রিন্টএফ
enter a year, scanf %d and y। এবার লিখলাম শর্ত, প্রথম শর্ত এটি, ইফ যদি, তার সাথে সম্পর্কযুক্ত এটি, যা আমি অর দিয়ে দেখাবো। y মডুলাস 400 লজিক্যাল ইকুয়াল 0, অর এই অর সাইনটা দিলাম, অর দিয়ে এই শর্তটা দেব। প্রথমে y মডুলাস 100 নট ইকুয়াল 0 অ্যান্ড এই অ্যান্ড সাইন ডাবল অ্যান্ড y মডুলাস 4 লজিক্যাল ইকুয়াল 0। ব্যাস হয়ে গেল। আমি ইফ ব্লকে এই শর্তটা দিলাম। এই শর্তটা যদি হয় তাহলে আমার ফলাফল আসবে %d ইজ লিপ ইয়ার y। এলস এটা যদি না হয় তাহলে আমার ফলাফলটি হবে %d ইজ নট লিপ ইয়ার। ব্যাস হয়ে গেল। তাহলে এখানে ইফ এলস স্টেটমেন্ট দ্বারা আমরা এটা করেছি। যদি এই শর্তটি হয় তাহলে এটা লিপ ইয়ার হবে, না হলে লিপ ইয়ার হবে না। আমরা যখন প্রোগ্রামটি রান করব আমাদের দেখাবে মনিটর স্ক্রিনে এন্টার এ ইয়ার, তখন আমরা একটা ইয়ার দেব। মনে করি আমি ইয়ার দিলাম 2015, তখন সেটা 2015 এই শর্ত মিলবে না, আবার এর পরবর্তী এই দুইটা শর্তের মধ্যে এটা মিলবে, বাট এটা মিলবে না। না মিলার কারণে, যে কোনো একটা না হওয়ার কারণে এটা ফলাফল আসবে এই নট লিপ ইয়ার। আর মনে করি আমি 2016 দিলাম, তখন এই ব্লক এটা মিলবে না, এই ব্লকে গিয়ে মিলবে, কারণ 2016 নট 0 বলছে। আবার এই ব্লকে গিয়েও মিলবে, এটার কারণে 2016কে আমার লিপ ইয়ার বলবে। আবার যদি আমি বলি 2000 সাল যদি আমি ইনপুট দেই, তখন এই ব্লকের কারণে, এই এক্সপ্রেশনের কারণে আমাকে বলবে যে এটি সঠিক, অর্থাৎ এটা লিপ ইয়ার। এবার আমরা এটা আমি একটু পরে আবার বিশ্লেষণ করব। আমি এখন অ্যালগরিদমে যাচ্ছি। প্রথমে লিখলাম ধাপ 1, লিখলাম শুরু করি। ধাপ 2 এ গিয়ে এসে বললাম একটি বছর গ্রহণ করি, একটি বছর গ্রহণ করি, করলাম। ধাপ 3 এ এসে বললাম বছরটি চারশো দ্বারা বিভাজ্য অথবা 100 দ্বারা বিভাজ্য নয় এবং 4 দ্বারা বিভাজ্য। প্রশ্নবোধক প্রশ্ন করা হলো। হ্যাঁ, ফলাফল ছাপি। বছরটি লিপ ইয়ার। ধাপ 4 এ এসে লিখব না ফলাফল ছাপি, বছরটি নট লিপ ইয়ার। ধাপ 5 প্রোগ্রাম শেষ। এভাবে করে আমরা লিপ ইয়ার এবং নট লিপ ইয়ার নির্ণয় করতে পারি। তাহলে এটা গেল অ্যালগরিদম, এটা গেল ফ্লোচার্ট, এটা গেল সি ভাষায় প্রোগ্রাম রচনা।
এখন আমি তোমাদের এই ব্লকটি বিশ্লেষণ করে দেখাবো। মনে করো আমাকে বলা হলো বছরটি 2000, তাহলে আমি প্রথমে এই 2000কে 400 দ্বারা ভাগ করলাম, ভাগশেষ হলো, অর্থাৎ 2000 ভাগশেষ, এটাকে মডুলাস বলে, হবে 0। তা আমাকে বলা হচ্ছে 0 হতে হবে, তাহলে এই শর্তে এটা লিপ ইয়ার। 2100, আমি 2100টাই দেখি এটা লিপ ইয়ার কিনা। 2100কে আমি 400 দ্বারা ভাগ করলাম, 2100 মডুলাস 400 ইকুয়াল হবে 100। তাহলে এই শর্তে এটা লিপ ইয়ার, এটা 0 হতে হবে, কিন্তু হয়েছে কি 100, তাহলে এটা লিপ ইয়ার, এই শর্তে হবে না। তাহলে আমি দ্বিতীয় শর্তে গেলাম, 2100 100 দিয়ে করলাম, তাহলে 2100 মডুলাস 100, এটা হলো 0। কিন্তু এখানে বলা হচ্ছে 0 হতে পারবে না, নট ইকুয়াল 0, কিন্তু এখানে 0 হয়ে গেল, এই কারণে এটা আর লিপ ইয়ার হলো না। এবার আসছি 2016। 2016কে আমি প্রথমে 400 দিয়ে ভাগ করলাম, 2016 ইন্টু মডুলাস 400, ফলাফল আসলো 16, কিন্তু এখানে বলছে 0 আসবে, সুতরাং এই শর্তে এটা লিপ ইয়ার হবে না, সেজন্য দ্বিতীয় শর্তে গেলাম। 2016কে এবার আমি 100 দ্বারা ভাগ করলাম, 2016 মডুলাস 100 ইকুয়াল হবে 16। এখানে বলা হচ্ছে 0 হতে পারবে না, তো এখানে তো 0 হয়নি, 16 হলো, সুতরাং এই শর্তে এটা ঠিক আছে। শুধু এটা ঠিক হলে হবে না, এটাও ঠিক হতে হবে, যেহেতু অ্যান্ড সাইন আছে। তাই আমি এবার 2016কে 4 দ্বারা ভাগ করলাম, 2016 মডুলাস 4, দেখা গেল ফলাফল 0 আসলো। এখানে বলা হচ্ছে 0 হতে হবে, 0 হলো, সুতরাং এই শর্তে এটা লিপ ইয়ার, অর্থাৎ এটা লিপ ইয়ার। এবার আমরা দেখব 2016 পরে 2015 লিপ ইয়ার কিনা। আমি এবার 2015 লিপ ইয়ার কিনা নির্ণয় করব। 2015কে আমি প্রথমে 400 দ্বারা ভাগ করলাম, 2015 মডুলাস 400, লজিক্যাল ইকুয়াল হলো 15। তাহলে এই শর্তে এটা লিপ ইয়ার হচ্ছে না, যেহেতু 0 হতে হবে। তাহলে দ্বিতীয় শর্তে আসলাম, 2015 100, 2015 মডুলাস 100 ইকুয়াল 15। তো এখানে বলছে 0 হতে পারবে না, 15 হলো, তাহলে এই শর্তে ঠিক আছে, কিন্তু এই শর্ত হলে হবে না, এটাও হতে হবে। তাই আমি 2004কে 15কে 4 দ্বারা ভাগ করলাম, এটাকে আমি 4 দ্বারা মডুলাস করলাম, ফলাফল পেলাম 3, কিন্তু এখানে বলছে 0 হতে হবে, তাহলে এটা হচ্ছে না। যেহেতু দুটো শর্তের মধ্যে একটি শর্ত মিলেনি, সুতরাং এটা লিপ ইয়ার নয়। তাহলে আমরা লিপ ইয়ার বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব কোনো অ্যালফাবেট, ভাওয়েল এবং কনসোনেন্ট কিনা সেটা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। আমরা জানি ইংরেজি অ্যালফাবেটে এ, ই, আই, ও, ইউ এগুলোকে বলে ভাওয়েল, বাকিগুলোকে বলে কনসোনেন্ট। তাহলে আমি শর্ত প্রদানের ক্ষেত্রে যদি এগুলো হয় সেগুলোকে আমি বলবো ভাওয়েল, এলস, কনসোনেন্ট। এই প্রক্রিয়ায় আমরা এটার সমস্যাটার সমাধান করব। তাহলে আমরা লিখলাম অ্যালগরিদম। ফ্লোচার্ট, সি ল্যাঙ্গুয়েজ, কোডিং। প্রথমে আমরা ফ্লোচার্টটা করে ফেলি। স্টার্ট, তারপর ইনপুট দেব, ইনপুট
নাম দিলাম মনে করি এন, একটা যে কোনো নাম। এবার আমি শর্ত দিলাম n ইকুয়াল এ ই আই ও ইউ। ইয়েস, যদি হ্যাঁ হয় তাহলে এটা হবে ভাওয়াল, আর যদি না হয় নো, তাহলে হবে কনসোনেন্ট। অর্থাৎ এ ই আই ও ইউ থাকলে এটা ভাওয়াল হবে, আদারওয়াইজ এটা হবে কনসোনেন্ট। এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা ফলাফল হতে পারে, ইউজার যা দিবে সেটার উপর ভিত্তি করে রেজাল্টটি আসবে। এন্ড হয়ে গেল আমাদের ফ্লো চার্ট। ইয়েস ভাওয়াল, নো কনসোনেন্ট। তাহলে এটার অ্যালগোরিদমটা কি হবে? লিখলাম ধাপ 1, শুরু করি। ধাপ 2, একটি অ্যালফাবেট গ্রহণ করি। ধাপ 2। ধাপ 3, উক্ত অ্যালফাবেটটি কি এ ই আই ও ইউ? হ্যাঁ, ফলাফল ছাপি। ভাওয়াল। এবার ধাপ 4 লিখলাম না, প্রশ্নবোধক। আর এখানেও আমরা একটা প্রশ্নবোধক দিতে পারি, হ্যাঁ না। তাহলে এখন লিখব ফলাফল ছাপি অ্যালফাবেটটি কনসোনেন্ট। ধাপ 5, প্রোগ্রাম শেষ। এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম। এবার আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের আলোকে সি ভাষায় প্রোগ্রাম রচনা দেখব। লিখছি ইনক্লুড stdio.h মেইন। শুরু করলাম। এগুলো অ্যালফাবেট, যেহেতু এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ, তাই আমি ডেটা টাইপ CHAR লিখলাম, মানে ক্যারেক্টার টাইপ। এবং এটার জন্য আমি নাম দিয়েছি n, যে কোনো নাম দেওয়া যায়। লিখলাম printf enter an alphabet। scanf %, ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফিকেশন C এবং $n। এবার আমি শর্ত দিয়ে লিখছি ইফ, যদি n ডবল ইকুয়াল দিয়ে লিখব a, or n লজিক্যাল ইকুয়াল e, or n লজিক্যাল ইকুয়াল I, or এখানে হচ্ছে না, এই জন্য আমি অপর লাইনে গেলাম, লিখলাম O, or n লজিক্যাল ইকুয়াল U।
ক্লোজ করলাম। এই হচ্ছে শর্ত। তাহলে এই শর্ত হলে আমার ফলাফলটি আসবে printf %c is vowel। এখানে আমি দিয়ে দিলাম আমার ভেরিয়েবলটির নাম n। else আবার লিখলাম printf %c is consonant n। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এখানে যেহেতু দুটি শর্ত একটি এটির হ্যাঁ বা না, অর্থাৎ এটা হবে ইফ এলস স্টেটমেন্ট দ্বারা, এটি দ্বারা বোঝাচ্ছে এটা ভাওয়েল, যদি এটা না হয় তাহলে কনসোনেন্ট। এইভাবে করে আমাদের ফলাফলটি আসবে। তাহলে আমরা অ্যালগরিদম বুঝলাম, ফ্লোচার্টও বুঝলাম, এবার সি ভাষায় প্রোগ্রাম রচনাও দেখলাম। এখন আমি এই কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে ইফ, ইফ এলস, এলস ইফ এগুলোর সর্বশেষ প্রবলেমটি আমরা এখন সলভ করব। সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ নির্ণয়। আগে দেখব আমরা কোনো সংখ্যা ধনাত্মক কিংবা ঋণাত্মক তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। এরপরে দেখব কোনো সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক কিংবা জিরো সেটি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি ভাষায় প্রোগ্রাম রচনা। অর্থাৎ আমরা দু ধরনের প্রক্রিয়ায় দেখব। প্রথমটি দেখি শুধু একটি শর্ত নিয়ে, সেটা হচ্ছে ধনাত্মক কিংবা ঋণাত্মক। এক্ষেত্রে আমার ইয়েস এবং নো থাকবে। তাহলে এখানে আমি এই ফ্লোচার্টের মধ্যে এই কাজটা করতে পারি। এখানে সামান্য পরিবর্তন করে দেব, ব্যাস, আর কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা, আমরা আগে ধনাত্মক সংখ্যা কোনগুলোকে বলি একটু বুঝে নিই। এটাকে আমরা ধনাত্মক বলি, এটাকে আমরা বলি ঋণাত্মক। অর্থাৎ 0 এর কম হলে ঋণাত্মক, 0 এর বেশি হলে ধনাত্মক। যা ওই ভেরিয়েবলটির, এটার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম মনে করি এ, সেটিকে আমি গ্রেটার দেন 0 দিলে এটা দ্বারা বুঝাই এটা ধনাত্মক, আবার এটা না হলে বুঝাই ঋণাত্মক। তাহলে আমি এখানে লিখলাম এ গ্রেটার দেন 0। এটা যদি হয় এটা হবে পজিটিভ। এখানে আমি একটা প্রিন্ট লেখাও লিখতে পারি, আর এখানে যদি না হয় সেটা হবে নেগেটিভ। ব্যাস হয়ে গেল। এখানেও আমি কিছু কিছু পরিবর্তন করব। শুরু করি, একটি সংখ্যা গ্রহণ করি। উক্ত সংখ্যাটি, জাস্ট কিছু কিছু পরিবর্তন করছি। সংখ্যাটি কি 0 এর বড়? হ্যাঁ, ফলাফল ছাপি পজিটিভ। না, ফলাফল ছাপি সংখ্যাটি নেগেটিভ। কত সহজ। এবার আমরা এটিকে সি ভাষায় দেখব। তো এখানেও আমি একটা ভেরিয়েবল হিসেবে নিলাম এ, যেহেতু এখানে আমি এ হিসেবে, এখানে এ হবে। আমি ইন্টিজার, যেহেতু পূর্ণ সংখ্যা, আমি ইন্টিজার দিয়ে লিখলাম এ। এন্টার এ নাম্বার। ইন্টিজারের জন্য %সাইন ডি, আর ইনপুটের জন্য এম্পারস্যান্ড এ। ইফের ক্ষেত্রে আমি বললাম শর্তটি হলো এ গ্রেটার দেন 0। তাহলে প্রিন্টএফে আসবে, এটা একটু উপরে উঠবে। আমি এখানে লিখছি %সাইন ডি, যেহেতু ইন্টিজার, ইজ পজিটিভ, এবং এটার ফলাফলের জন্য এ। আর এখানে দেব এলস, কি হবে? নেগেটিভ হবে। %সাইন ডি ইজ নেগেটিভ।
এটা হবে এ। তাহলে আমরা ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের সি ভাষায় প্রোগ্রাম রচনা, ফ্লোচার্ট এবং অ্যালগরিদম দেখলাম। এখন আমরা দেখব কোনো সংখ্যা ধনাত্মক কিংবা ঋণাত্মক কিংবা জিরো সেটি নির্ণয়ের জন্য, অর্থাৎ এখানে 2-এর অধিক শর্ত বিদ্যমান। তাহলে এই ধরনের কার্যক্রম হলে আমি এটিকে আমি সম্পাদন করব এলস ইফ দ্বারা, অর্থাৎ নেস্টেড ইফ দ্বারা। এটিকে আমি আর একটু ছোট করে লিখি। তাহলে এটাতে আমি কিছু পরিবর্তন ঘটাবো। যেমন এ গ্রেটার দেন 0 এটা রাখলাম। যদি এটা ইয়েস হয় তাহলে বললাম পজিটিভ, এটা ঠিক আছে। তারপর ইয়েস হলে পজিটিভ, যদি নো হয় তাহলে কি হবে? তাহলে আমি আরেকটা শর্তে যাব, কারণ আমার আরেকটি শর্ত বিদ্যমান। শর্তটি হলো a = 0। যদি এটা ইয়েস হয় তাহলে এটি হবে 0 ফলাফল। আর যদি এটি নো হয়, তাহলে আমার ফলাফলটি আসবে নো, তাহলে আমার ফলাফলটি আসবে নেগেটিভ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি হ্যাঁ হয় পজিটিভ, আর যদি না হয় সেক্ষেত্রে এই শর্তে আসতে হবে। এটা যদি হ্যাঁ হয় তাহলে 0, আর এটাও যদি না হয় তাহলে নেগেটিভ। এভাবে করে আমরা যুক্তি প্রয়োগ করলাম। এবার সব ফলাফল প্রক্রিয়াকে এক জায়গায় নিয়ে আসব, একই সূত্রে নিয়ে আসব। ব্যাস, আমরা এবার এটা দিয়ে রিলেশন দিয়ে জয়েন করে দিলাম, অ্যান্ড হয়ে গেল আমাদের 0 কোনো সংখ্যার ধনাত্মক, ঋণাত্মক বা 0 কিনা তা নির্ণয়ের ফ্লোচার্ট। এবং এবার আমরা এটার আলোকে অ্যালগরিদম করব। তাহলে আমি বললাম বরাবর মতো শুরু করি, একটি সংখ্যা গ্রহণ করি। ঠিক আছে, উক্ত সংখ্যাটি কি 0 অপেক্ষা বড়? প্রশ্নবোধক। হ্যাঁ, ফলাফল ছাপি, সংখ্যাটি পজিটিভ। না হলে আমার লিখতে হবে সংখ্যাটি 0 এর সমান। হ্যাঁ, ফলাফল ছাপি, জিরো। তারপরে বললাম ধাপ 4, ধাপ 5, না, ফলাফল ছাপি, নেগেটিভ। ধাপ 6 এসে লিখলাম প্রোগ্রাম শেষ। এই হচ্ছে আমাদের অ্যালগরিদম প্রক্রিয়া। এবার সেটির আলোকে আমরা এবার অ্যালগরিদম এবং ফ্লোচার্টের আলোকে আমরা এবার প্রোগ্রাম কোডিং করব। এখানে বরাবরের মতো নিলাম printf enter a number, scanf %d %a if যদি a greater than 0, তখন আমি আমার কাজের সুবিধার জন্য ফ্লোচার্টের কিছু অংশ কেটে দিচ্ছি।
এখানে আমি লিখছি printf %d is positive এবার দেব else if নতুবা যদি a ইকুয়াল, এটাকে আমরা লজিক্যাল ইকুয়াল দিয়ে দেখাবো, তখন আমি লিখব printf %d is 0, এটা যদি হয় তাহলে 0 হবে। else দিয়ে আমি লিখলাম printf %d is নেগেটিভ। ব্যাস হয়ে গেল, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। অর্থাৎ আমরা এই আলোচনায় বুঝতে পারলাম কিভাবে একটি সংখ্যা ধনাত্মক কিংবা ঋণাত্মক বা জিরো তা নির্ণয়ের অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি ভাষায় প্রোগ্রাম রচনা করা যায়। তাহলে আমরা এরপরে দেখব সুইচ কেস স্টেটমেন্ট। এগুলো যদি তোমাদের ভালোভাবে জানা থাকে, ইফ এলস, নেস্টেড ইফ সম্পর্কে আমি যা আলোচনা করলাম, তাহলে যে কোনো ধরনের এই স্টেটমেন্টগুলো সম্পর্কিত প্রশ্নের উত্তর তোমরা সহজে দিতে পারবে। তাহলে আমরা এখন শুরু করছি সুইচ কেস স্টেটমেন্ট। এটি সর্বশেষ কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা এখন আলোচনা করছি সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট কি? আমরা এর আগে আলোচনা করেছিলাম এলস ইফ স্টেটমেন্ট। এলস ইফ স্টেটমেন্টের বিকল্প হিসেবে আমরা যা ব্যবহার করি তাকে বলে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্ট সাধারণত এলস ইফ স্টেটমেন্ট যখন দীর্ঘ প্রক্রিয়ায় হয় তখন আর একটু সহজসাধ্য করার জন্য সুইচ কেস স্টেটমেন্ট ব্যবহৃত হয়। এই সুইচ কেস স্টেটমেন্টে আমরা 4টি কিওয়ার্ড দেখি। 4টি কিওয়ার্ডের সমন্বয়ে এই সুইচ কেস স্টেটমেন্টটি তৈরি হয়। একটি হলো সুইচ, কেস, ব্রেক, ডিফল্ট। এগুলো সবই কিওয়ার্ড। এখন আমরা এই সুইচ কেস দ্বারা কিভাবে এলস ইফের মতো বিভিন্ন কাজগুলো সম্পাদন করতে পারি, অর্থাৎ বিকল্পগুলো থেকে, অর্থাৎ আমার যা প্রয়োজন অনেকগুলো স্টেটমেন্ট থেকে সঠিক স্টেটমেন্টটি আমরা কিভাবে বাছাই করতে পারি সেটাই আমরা এখন দেখব। তাহলে সুইচ কেস স্টেটমেন্টের সিনট্যাক্সটি কি? এটার সিনট্যাক্সটি হলো সুইচ এক্সপ্রেশন তারপরে হলো কেস, এক্সপ্রেশন হিসেবে যেটা থাকবে সেটার ভ্যালু এখানে আসবে, সেজন্য লিখলাম লেভেল 1, এটা ভ্যালু 1ও হতে পারে। স্টেটমেন্ট 1, এটা হবে সেমিকোলন, ব্রেক। এভাবে আমরা লিখতে থাকব। লেভেল 2, স্টেটমেন্ট 2, ব্রেক। কেস লেভেল 3, স্টেটমেন্ট 3, ব্রেক। এইভাবে করে অনেক থাকতে পারে। কেস সর্বশেষটি আমি নাম দিলাম লেভেল n, স্টেটমেন্ট n, ব্রেক। আমাদের এই অনেকগুলো থেকে যদি কাঙ্ক্ষিত ফল পাওয়া না যায় সেক্ষেত্রে একটি মেসেজ প্রদানের জন্য আরেকটি আমরা স্টেটমেন্ট ব্যবহার করি, সেটা হচ্ছে ডিফল্ট। লিখলাম এটা কোলন ডিফল্ট স্টেটমেন্ট
অথবা এখানে এটাকে আমরা বলতে পারি ডিফল্ট স্টেটমেন্ট। স্টেটমেন্ট ব্রেক। তাহলে বিষয়টা একটু বুঝে নিই। আমরা যেটিকে সুইচ হিসেবে ব্যবহার করতে চাই, যে ভেরিয়েবলকে, আমরা সেটা লিখব, ভেরিয়েবলের মানগুলো হবে এখানে। আমার যা প্রয়োজন সেটা যদি মিলে যায় তাহলে সেটির এই ফলাফলটি আমাদের প্রদর্শন করবে। একটি না মিললে ব্রেক হয়ে পরেরটিতে আসবে, এভাবে যেতে 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 সবগুলোতে যাবে এবং সবগুলো থেকে উত্তরটি আমরা পেয়ে যাব। যদি না পাই সেক্ষেত্রে এই মেসেজটি প্রদান করবে। এটা হচ্ছে ডিফল্ট, যেটা আমরা এলস ইফ স্টেটমেন্টে সর্বশেষ এলস হিসেবে ব্যবহার করি। এটা সেখানে ডিফল্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে এই ধরনের করে লেখাটা বাধ্যতামূলক, কিন্তু ডিফল্ট এটা লেখা বাধ্যতামূলক নয়। এটা লেখা হয় শুধুমাত্র এগুলো থেকে যদি আমি ফলাফল না পাই একটি বিশেষ মেসেজ প্রদানের জন্য। তাহলে এই জিনিসটার ফ্লোচার্টটি কেমন হবে আমরা এবার ফ্লোচার্টটি দেখে নিই। এখন দেখছি ফ্লোচার্ট। প্রথমে আমি দিলাম স্টার্ট, এইভাবে করে আমার ইনপুট, এইভাবে করে যা দেওয়ার দেব, এইভাবে করে এটাকে আমরা বলবো কেস 1। এটা যদি ইয়েস হয় তাহলে আমাকে একটা স্টেটমেন্ট প্রদান করবে, আর যদি না হয় তাহলে পরবর্তী কেসে যাবে, কেস 2। সেটা যদি ইয়েস হয় তাহলে এভাবে এটা স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2। সেটা যদি না হয় এভাবে করে আমরা কেস n পর্যন্ত যাব। আর এটা যদি ইয়েস হয় আবার দেখাবে স্টেটমেন্ট n, এভাবে ব্র্যাকে চলে যাবে, এভাবে যাবে, সর্বশেষ এটি ডিফল্টের সাথে যুক্ত হয়ে যাবে এবং এন্ডিং। এখানে আমরা ইনপুট আউটপুট সিম্বল ব্যবহার, ইনপুট আউটপুট সাইন ব্যবহার করেছি। এটাকে আমরা প্রসেস সাইনও দিতে পারি, অর্থাৎ বক্স সাইনটিও দিতে পারি। এই হচ্ছে আমাদের টোটাল সুইচ স্টেটমেন্টের ফ্লোচার্ট পদ্ধতি। অর্থাৎ আমি যা ইনপুট দেব সেটা যদি এটার সাথে মিলে হ্যাঁ ফলাফল দিবে, আর না মিললে এটাতে যাবে, এটা মিললে এই ফলাফলটা দিবে, এটা যদি না মিলে এটাতে যাবে, এভাবে যেতে থাকবে। তারপর বাই ডিফল্ট এটা যদি কোনোটাই না মিলে তখন ডিফল্ট স্টেটমেন্ট কার্যকর হবে। এখন আমি মনে করি ভাওয়েল ও কনসোনেন্ট নির্ণয়ের জন্য একটি সুইচ কেস স্টেটমেন্ট ব্যবহার করব। কিভাবে সেটি আমি তৈরি করব। তাহলে আমরা সি ভাষায় প্রোগ্রাম রচনা করে দেখি। ইনক্লুড stdio.h লিখলাম মেইন, এটা হবে ক্যারেক্টার টাইপ char, আমি মনে করি n নিলাম। আমি আর কাজের সুবিধার জন্য এটা মুছে দিচ্ছি। তারপরে দিলাম printf enter an alphabet, scanf পার্সেন্ট সাইন ক্যারেক্টারের জন্য c %n, এবার দিলাম সুইচ, শুরু করলাম
এখানে লিখলাম কেস, সুইচের অধীনে কার্লি ব্র্যাকেট দিয়ে কেস। এবার এটার সেখানে আমি ভুল করলাম, সুইচ এখানে এন দিতে হবে, এনটাই এখানে কার্যকর হবে। এনের ভ্যালু হিসেবে বা লেভেল হিসেবে আমি লিখলাম প্রথমে এ কোলন দিয়ে প্রিন্ট এফ, লিখলাম ভাওয়েল কোলন ব্র্যাক। এভাবে লিখলাম কেস ই প্রিন্ট এফ ভাওয়েল ব্র্যাক কেস আই কোলন প্রিন্ট এফ ভাওয়েল ব্র্যাক কেস ও কোলন প্রিন্ট এফ ভাওয়েল ব্র্যাক কেস ইউ প্রিন্ট এফ ভাওয়েল ব্র্যাক। এগুলো যখন কোনোটাই হবে না, ডিফল্ট DEFAULT কোলন প্রিন্ট এফ, আমি এখানে মেসেজ দেওয়ার জন্য বললাম কনসোনেন্ট SONNT, অর্থাৎ এগুলোর কোনোটাই না মিললে এটা কনসোনেন্ট হিসেবে বিবেচনা করা হবে। বেস, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। আমি একটু বিশ্লেষণ করি। আমি এন ভেরিয়েবল নিলাম যেটা ক্যারেক্টার টাইপ। মনিটর স্ক্রিনে প্রদানের জন্য এন্টার এন অ্যালফাবেট লিখলাম। এন ভ্যালুটি মেমোরি পরিসরে যাওয়ার জন্য $n দিলাম এবং এটা ক্যারেক্টার বলে $C দিলাম। সুইচ হিসেবে আমি এই ভেরিয়েবলটি ব্যবহার করলাম এবং সেটার মানগুলো ইউজাররা প্রদান করবে। এগুলো যদি ইউজাররা প্রদান করে ফলাফল দিবে ভাওয়েল, না হলে ব্রেক হয়ে পরেরটাতে যাবে। এভাবে যেতে যেতে যদি কোনোটাই না মিলে তখন বাই ডিফল্ট হিসেবে কনসোনেন্টটি দেখাবে। তাহলে এগুলো দেওয়াটা বাধ্যতামূলক, এই ডিফল্টটা দেওয়া বাধ্যতামূলক নয়। এটা না দিলেও চলে, তবে এটা দিতে হয় যদি ইউজার এটার কোনোটাই দিতে না পারে, এক্ষেত্রে কোনো একটি মেসেজ প্রদানের জন্য। এবার আমরা এটার ফ্লোচার্টটি দেখব। তাহলে এখানে ফ্লোচার্টে কি হবে, আমি জাস্ট এখানে কিছু পরিবর্তন করে দিলাম। ইনপুটে এখানে এখানে একটা জিনিস উল্লেখ্য, ক্যারেক্টার সবসময় সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, আর স্ট্রিং লিখতে হয় ডাবল ইনভার্টেড কমার মধ্যে। আচ্ছা, আমি লিখলাম ই, এভাবে করতে করতে EIOU পর্যন্ত লিখলাম। এভাবে এটা দেখাবে কি ভাওয়েল, VOWEL ভাওয়েল, VOWEL ভাওয়েল, সর্বশেষ VOWEL ভাওয়েল। এভাবে করে আসতে থাকবে ভাওয়েল। এই হচ্ছে এটার ফ্লোচার্ট। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। আমরা এখানে আরেকটা জিনিস তোমাদের দেখাই। এই যে আমি এখানে 5 লাইনে লিখেছি, এটাকে চাইলে আমি 1 লাইনেও লিখতে পারি। এক্ষেত্রে জাস্ট এই জিনিসগুলো একসাথে লিখে দেব, বাকিগুলো এরপরে লিখব। যেহেতু সবগুলো এখানে ভাওয়েল বোঝাচ্ছে, আমি চাইলে একসাথেও লিখতে পারি। যেমন কিভাবে লিখছি দেখো, আমি এগুলো সবগুলো বরাবর, বাকি নিচের লাইনটা বরাবর রাখলাম। এখানে লিখলাম কেস ই কোলন কেস স্পেস আই কোলন কেস স্পেস ও কোলন কেস স্পেস EIOU কোলন, এবার লিখলাম
প্রিন্টএফ, এগুলো এক লাইনে হয়, জায়গা হচ্ছে না বলে আমি পরের লাইনে আসলাম। ভাওয়েল, ব্র্যাক, তারপরে এটা উঠে যাবে উপরে, ডিফল্ট, ডিফল্ট, লিখলাম প্রিন্টএফ, কনসোনেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আরো কত ছোটভাবে করা যায়। এভাবে করে আমরা, যেহেতু আমরা জানি সি একটি কেস সেন্সিটিভ প্রোগ্রাম, এভাবে আমরা কেস এ দেওয়ার পাশাপাশি কেস বড় হাতের এ, এভাবে কেস ই দেওয়ার পাশাপাশি কেস বড় হাতের ই, এভাবে করে ইউ পর্যন্ত লিখতে পারি। তখন বড় হাতের এ দিলে সেটিকেও ভাওয়েল দেখাবে, কিন্তু এই প্রক্রিয়ায় বড় হাতের এ দিলে সেটা কনসোনেন্ট দেখাবে, কারণ বড় হাতের কোনো লেখা, ক্যাপিটাল লেটারের কোনো আমরা অ্যালফাবেট এখানে প্রদান করিনি। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। আমরা এরপরে আর দুইটি প্রোগ্রাম আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে জেনে নেব। অর্থাৎ টোটাল বিষয়টি হচ্ছে, এটি হচ্ছে এলস ইফ স্টেটমেন্টের একটি বিকল্প প্রক্রিয়া, যা দিয়ে আমরা অনেকগুলো এলস ইফের কার্যক্রমকে একটা সুইচের মাধ্যমে করতে পারি। অর্থাৎ বড় ধরনের কার্যক্রমে আমরা সুইচ কেস স্টেটমেন্ট ব্যবহার করি। হ্যাশ ইনক্লুড stdio.h। প্রথমে দেখব ভাওয়েল ও কনসোনেন্ট নির্ণয়। মেইন ফাংশন, কার্লি ব্র্যাকেট, char n দিলাম ভেরিয়েবল হিসেবে, প্রিন্টএফ, এন্টার, n l p h a p t অ্যালফাবেট, scanf, পার্সেন্ট সাইন c ক্যারেক্টারের জন্য c, এম্পারসেন্ট n, প্যারেনথেসিস শেষ হলো, সুইচ, সুইচের মধ্যে ভেরিয়েবলটি দিলাম, সেমিকোলন হবে না, কার্লি ব্র্যাকেট আবার শুরু, কেস, সুইচের ব্লকের মধ্যে লিখছি কেস এ কোলন প্রিন্টএফ ভাওয়েল ব্র্যাক, কেস ই প্রিন্টএফ ভাওয়েল সেমিকোলন ব্র্যাক সেমিকোলন, কেস আই প্রিন্টএফ ভাওয়েল ব্র্যাক, কেস ও ভাওয়েল সেমিকোলন ব্র্যাক, কেস ইউ প্রিন্টএফ ভাওয়েল ব্র্যাক। এবার ডিফল্ট সর্বশেষ, ডিফল্ট কোলন প্রিন্টএফ কনসোনেন্ট ব্র্যাক। এবার আমরা এটি রান করব, বিল্ট ইন রান। এখানে আমার একটা জিনিস ভুল হলো, আমি এখানে সেমিকোলন না দিয়ে কোলন দিয়েছি, এজন্য এটা ভুল হিসেবে এখানে প্রদর্শন করলো। ডিফল্টের মধ্যে আমি একই ভুলটা করেছি, বিল্ট ইন রান। আমি দিলাম ই, ফলাফল দেখালো, এন্টার এন অ্যালফাবেটে ই দিলাম আর ভাওয়েল দেখালো, এন্টার দিয়ে ফিরে আসলাম। এভাবে করে আমরা এখানকার যেটাই আমরা ইনপুট হিসেবে দেব
সাথে সাথে এই উত্তরটি দেবে। আর যদি এটার কোনোটাই সম্ভব না হয় তখন বাই ডিফল্ট কনসোনেন্ট দেবে। যেমন আমি আরেকটা দেখি, লিখলাম এম, এন্টার অ্যান অ্যালফাবেট এম, ফলাফল দিলেও কনসোনেন্ট। এগুলোকে চাইলে আমরা আবার আরো ছোট আকারে করতে পারি। এক্ষেত্রে এই কেস অংশটা একসাথে লিখব। জাস্ট আমি কেস অংশটা একসাথে করে দিচ্ছি। ইউ পর্যন্ত নিয়ে আসলাম, প্রিন্টার ভাওয়েল ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এবার দেখি রান হয় কিনা। হ্যাঁ, হচ্ছে। আমি ইউ দিলাম, সাথে সাথে ফলাফল দিলে ভাওয়েল, অর্থাৎ এভাবে ছোট আকারে লেখা যায়। আমার এই লেখাতে এ ই আই ও ইউ আছে, কিন্তু বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের এ ই আই ও ইউ নাই। সেক্ষেত্রে সেগুলোকে সে ভাওয়েল হিসেবে দেখাবে না, কারণ সি একটি কেস সেন্সিটিভ প্রোগ্রাম। সি এর কাছে ছোট হাতের ও বড় হাতের আলাদাভাবে বিবেচিত হয়। যেমন আমি দিলাম বড় হাতের ই দিলাম, সে বলল এটা কনসোনেন্ট, কারণ ই এখানে ছোট হাতের আছে কিন্তু বড় হাতের নাই। তাই আমরা এখানে করতে পারি কি, বড় হাতের এ কোলন, আমি এটাকে কপি করে নিই, এরপরে দিলাম আই ও বড় হাত দিলাম। এটা এক লাইনে হয়, যার কারণে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে না। এবার আমি বিল্ট এন্ড রান দিলাম। এখন যদি আমি ই বড় হাতেরও দিই, ফলাফল ভাওয়েল দেখাবে, কারণ আমি এখানে বড় হাতের ক্যাপিটাল লেটারের ইউ ব্যবহার করেছি। এগুলো আমাদের ভাওয়েল এবং কনসোনেন্ট নির্ণয়। এবার আমরা দেখব ইংরেজিতে দিনগুলোর নাম, যেমন সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সেগুলো আমি এই ক্ষেত্রে ওয়ান ব্যবহার করব, কিন্তু রেজাল্ট আসবে ওয়ানের জায়গায় সানডে। এভাবে করে সর্বশেষটি স্যাটারডে আসবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? আমি প্রথমে দিলাম ইন্টিজার, মনে করি এন দিলাম, সবই ঠিক আছে, এন্টার এ লেটার। এখানে এন দিলাম, ঠিকই আছে, এখানে ডি দিলাম, জাস্ট কিছু কিছু পরিবর্তন করব। যেমন আমি এখানে লিখলাম, এটা এরকম হবে না, ওয়ান হবে যেহেতু ইন্টিজার। প্রিন্টার সানডে কোলন ব্রেক, কেস 2 দিলাম, প্রিন্টার মানডে ব্রেক। আমি এটাকে কপি করে নেই, বারে বারে যেহেতু একইটা লিখতে হচ্ছে। Tuesday, Tuesday, 4, Thursday, 5, Thursday, তারপর দিলাম number 6, Friday, এইভাবে
নাম্বার 7 স্যাটারডে। সব কেটে দিলাম। ডিফল্ট এন্টার। আমি বাই ডিফল্ট এই মেসেজটা যদি কোনো কারণে 1 থেকে 7 পর্যন্ত না লিখে সেক্ষেত্রে মেসেজটি প্রদানের জন্য লিখছি এন্টার এ নাম্বার between 1 to 7। আমি এখানে একটা ভুল করেছি, এটা লেটার হবে না, নাম্বার হবে। আচ্ছা, এবার আমরা এটা রান করে দেখব কার্যফলটি কি হয়। এখানে একটা ভুল আছে বলছে, আমি প্রিন্ট দিয়েছি, প্রিন্ট এফ দিইনি। কোথায় প্রিন্ট এফ, PRINT-F, এখানে কোনোটাতেই এফ দেওয়া হয়নি। এবার আমরা ফলাফলে যাচ্ছি। এবার লিখলাম নাম্বার, আমি 4 লিখলাম, সাথে সাথে ফলাফল আসলো ওয়েডনেসডে, অর্থাৎ এগুলো সুইচ হিসেবে ব্যবহার হলো। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম। এখন আমরা দেখব কিভাবে দুটি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করা যায়, সেরকম একটি সুইচ স্টেটমেন্টের কাজ দেখব। তাহলে প্রথমে আমি লিখলাম ক্যারেক্টার হিসেবে আমার অপারেটরের জন্য ওপি নাম দিলাম, ইন্টিজার দুটি ভ্যালুর জন্য এবি এবং ফলাফলের জন্য সি, এভাবে নাম প্রদান করলাম। এখানে লিখলাম প্রিন্টএফ এন্টার টু নাম্বার %sign d %sign d and %a %b। এবার প্রিন্টএফ এ লিখলাম সিলেক্ট ইউর চয়েস, জাস্ট এরকম একটা লেখা লিখে অবলিক দিলাম পরের লাইনে যাওয়ার জন্য। লিখলাম scanf, এখানে লিখছি %sign s, এটা স্ট্রিং আকারে কাজ করার জন্য, এবং দিলাম %op, এবং এই ওপিটাই সুইচ হিসেবে এখানে কাজ করবে। আমি বললাম কেস যদি কেউ যোগ দেয় c ইকুয়াল টু হবে a প্লাস b, এটা বলে দেওয়া হলো। সেমিকোলন। প্রিন্টএফ আমি লিখলাম সাম ইজ, মানে সামেশন ইজ %sign d, c, এই ফলাফলটি দেখা। এবার আমরা এটাকে কপি করে নিই, কিছু পরিবর্তন করে কাজ করব। শুধু মাইনাস, এটা হবে মাইনাস, বা এটাকে সাবট্রাকশন, SUB সাবট্রাকশন ইজ, এভাবে মাল্টিপ্লিকেশন MUL, এভাবে ডিভিশন DIP, সংক্ষেপে লিখলাম। বাই ডিফল্ট বললাম এন্টার ইউর চয়েস উইথিন বা বিটুইন
প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এটা বলে দিলাম। কাজ শেষ হলো। এবার আমরা আউটপুটে যাচ্ছি। এখানে সেমিকোলন দেওয়া হয়নি, দিলাম, আউটপুটে যাচ্ছি। এন্টার 2 নাম্বার চাইলেও আমি দুটি সংখ্যা লিখলাম, একটা 6 একটা 7, দিলাম এন্টার। সিলেক্ট ইউর চয়েস, আমি প্লাস কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিলাম, ফলাফল আসলো সাম ইজ 13। একইভাবে আমি এখন বিয়োগ করব, দিলাম একটি সংখ্যা 10 আরেকটি 7 করব, মাইনাস কিবোর্ড থেকে মাইনাস দিলাম, বিয়োগ, ফলাফল আসলো সাবট্রাকশন ইজ 3। একইভাবে আমি মাল্টিপ্লিকেশন করব, একটা 7 দিলাম একটা 8 দিলাম, আমি কিবোর্ড থেকে স্টার সাইনটা দিলাম, ফলাফল 7 8 56, 56 দেখালো। এবার আমি ভাগ করব 12 থেকে, 12কে 3 দ্বারা, এন্টার ইউর চয়েস, ডিভিশন সাইনটা দিলাম, ডিভিশন ইজ 4 চলে আসলো। তাহলে এখানে আমরা কি করলাম, আমি এই চিহ্নগুলোকে চিহ্নিত করার জন্য ওপি ভেরিয়েবলটা ব্যবহার করলাম এবং এগুলো স্ট্রিং টাইপ বলে এস দিলাম, এবং আমার ইনপুট অ্যাবি ইন্টিজার, অ্যাবি ইনপুট দিলাম। এই লেখাটা জাস্ট শো করার জন্য আমি এটা ব্যবহার করলাম, এটা না দিলেও চলে। তখন সে অপারেটর চাইবে, অপারেটর হচ্ছে এগুলো, এবং এটা এই অপারেটর দিলে সেটা এই অ্যাবি সংখ্যার যোগফল করবে, করে এই রেজাল্টটি দেখাবে। আমাদেরকে যেমন প্রতিবারে দেখিয়েছে সামেশন ইজ, তারপর রেজাল্টটি, অর্থাৎ সিটাই হচ্ছে রেজাল্ট। সি মানে কি, সি হচ্ছে এ প্লাস বি, এভাবে সি এ মাইনাস বি, এ মাল্টিপ্লিকেশন এ ডিভিশন। আর যদি আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার না করে, মনে করে আমি ব্যবহার দিলাম 7 9, এবং আমি এখানকার কোনো সাইন না দিয়ে একটা এরকম পার্সেন্ট সাইন দিয়ে দিলাম, বললো এন্টার ইউর চয়েস বিটুইন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। তাহলে পুরো বিষয়টা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা বুঝতে পারলাম সুইচ কেস দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারি। যেমন আমি লিখলাম, এখানে 1 লিখলাম, বললাম 1 লিখলে ওএনই 1 লেখা আসবে, এখানে ওএনই 1 লেখা যাবে। 1 লিখলে ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল, এরকম বিভিন্ন এরকম কেস দিয়ে এখানে তা লেখা যাবে। সুন্দর সুন্দর অনেকগুলো প্রোগ্রাম করা যায়। আশা করি তোমরা সুইচ কেস স্টেটমেন্টের বিষয়টি বুঝতে পেরেছ। আজকে এইটুকু। তাহলে আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের বন্ধুদের মধ্যে এগুলো বুঝতে যদি কারো অসুবিধা হয় তাদেরকে শেয়ার করে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।